আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি প্রথম পত্রে 4th নম্বর চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তো 4th নম্বর চ্যাপ্টার শুরু করতে গেলে আমাদেরকে যে বিষয়গুলো প্রথমেই জানতে হবে, মানে একদম শুরুর পড়াশোনা যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার বিক্রিয়ার বিভিন্ন ধরন। ঠিক আছে, যে আমরা 9-10-এ পড়ে আসছি না, একমুখী বিক্রিয়া, বহুমুখী বিক্রিয়া, এই বিষয়গুলো তো অবশ্যই আছে। পাশাপাশি হচ্ছে গিয়ে তোমার বিক্রিয়াগুলো কিভাবে কাজ করে এবং বিক্রিয়ার হার, গতিবেগ, এই জিনিসগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমাদের প্রাথমিক ক্লাস। তো শুরুতে আমরা একমুখী বিক্রিয়া আর বহুমুখী বিক্রিয়া কি সেই জিনিসটা একটু দেখি। একমুখী বিক্রিয়া তো আমরা সবাই জানি যে বিক্রিয়ায় সবগুলা বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়ার দিকটা থাকে তোমার একদিকেই, উৎপাদগুলো আর ভেঙে বিক্রিয়কে পরিণত হয় না। অর্থাৎ বলতে গেলে যে বিক্রিয়ার থেকে তোমার উৎপাদ তৈরি হবে শুধু একমুখী বিক্রিয়ার মুখটা থাকবে একদিকে। এই যে দেখো, তাপের প্রভাবে পটাশিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে কি উৎপন্ন হয়েছে তোমার পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে আমার একমুখী বিক্রিয়ার একটা উদাহরণ। এই বিক্রিয়াতে বিপরীত দিক থেকে উৎপাদ আর ভেঙে বিক্রিয়কে পরিণত হবে না, অর্থাৎ বিক্রিয়ার দিকটা হচ্ছে কি একদিকেই। আবার তুমি যদি আলাদাভাবে দেখাও, তুমি ধরো এই যে উভমুখী বিক্রিয়া, যেটা এটা সংজ্ঞাটাকে আমরা জানি যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলা তাপমাত্রার প্রভাবে অথবা প্রভাবেগের প্রভাবে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদগুলা আবার পুনরায় বিক্রিয়া করে বা ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। অর্থাৎ একই সাথে তোমার বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে এবং উৎপাদগুলা তোমার বিক্রিয়কে পরিণত হবে। তো এই প্রক্রিয়া যদি একটা বিক্রিয়ার মধ্যেই হয়ে থাকে তখন সেটাকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। এখানে দেখো, হাইড্রোজেন এবং আয়োডিন 400°C তাপমাত্রায় বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছিল। এটা হচ্ছে প্রথমে, তাহলে হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়ক ছিল, বিক্রিয়ক থেকে তোমার হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো। তাহলে এটা হচ্ছে আমার উৎপাদ। এই উৎপাদ আবার 400°C তাপমাত্রায় ভেঙে কি উৎপন্ন হবে, এই যে হাইড্রোজেন আর হচ্ছে তোমার আয়োডিন, অর্থাৎ যা ছিল তা আবার উৎপন্ন হবে। তাহলে একই সাথে দুইটা বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে বলি আমরা বহুমুখী বিক্রিয়া। তাহলে বহুমুখী বিক্রিয়ার একটা সাইন আছে, এই যে সাইন, অর্থাৎ বিক্রিয়াগুলো উৎপাদে হবে, উৎপাদগুলো আবার বিক্রিয়াকে পরিণত হবে। এটা খুবই সিম্পল, এটা তোমরা জানো। তো আমরা মেইন যে আমাদের পড়াশোনা সেদিকে যাই। মেইন পড়াশোনা হচ্ছে বিক্রিয়ার হার বা গতিবেগ। এখন এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে বিক্রিয়ার হার বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, হার বলতে আমরা সবসময় বুঝি যে এখানে সময়ের সাথে রিলেটেড, অর্থাৎ প্রতি একক সময় কি পরিমাণ বিক্রিয়কের পরিবর্তন হচ্ছে তাকে আমরা বলবো বিক্রিয়ার হার। দেখো, সংজ্ঞাটা লিখে রাখছি এখানে আমি, যে প্রতি একক সময় বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা যদি বহুমুখী বিক্রিয়া হয় বা বিক্রিয়ায় সৃষ্ট উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বলা হয় কি বিক্রিয়ার হার। অর্থাৎ একটা বিক্রিয়াতে কি হয়, বিক্রিয়কগুলো বিক্রিয়া করে তোমার নতুন একটা উৎপাদ তৈরি করে। তাহলে স্বাভাবিকভাবেই যখন বিক্রিয়া চলমান থাকে, ধরো এ আর বি আছে এখানে, এটা বিক্রিয়া উৎপন্ন করে সি আর ডি উৎপন্ন করছে নতুন দুইটা উৎপাদ, তাহলে এই দুইটার ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে, এই দুইটার ঘনমাত্রা কমতে থাকবে এবং এই দুইটার ঘনমাত্রা কি বিক্রিয়া সময় বাড়ার সাথে সাথে এদের ঘনমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে বিক্রিয়ার হারের যে সংজ্ঞা আছে, সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে সময়, অর্থাৎ সময়ের সাথে প্রতি একক সময় কি পরিমাণ বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে অথবা কি পরিমাণ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাকে আমরা বলি বিক্রিয়ার হার। এটার একক হচ্ছে তোমার মোল পার সেকেন্ড। ঠিক আছে, পার মোল পার সেকেন্ড, এটা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে আমরা যখন অঙ্ক করব তখন দেখতে পারবো যে এগুলা কিভাবে কাজ করে। তাহলে এই ধরো, এই যে এখানে এ একটা বিক্রিয়ক, বি আর একটা বিক্রিয়ক, এদের সামনে এই যে এ আর বি, এই দুটো হচ্ছে তোমার সহগ। ঠিক আছে, তো এ আর বি বিক্রিয়া করে তোমার নতুন দুটো উৎপাদ তৈরি করবে। ধরো সি আর ডি উৎপন্ন করলো, কথার কথা সি আর ডি উৎপন্ন করলো। এখন বিক্রিয়ার যে হার আছে, এই বিক্রিয়ার হার হচ্ছে তোমার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। আবারও বলি কথাটা, বিক্রিয়ার হার যেটা, বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক এবং হচ্ছে তাদের যে ঘাতগুলো আছে অর্থাৎ সহগগুলো আছে সেগুলো তার কিন্তু ঘাত হয়ে যাবে বা পাওয়ার হয়ে যাবে। আচ্ছা, এগুলো আমরা ওই যে দ্রাব্যতার গুণফল করছিলাম না, দ্রাব্যতার গুণফলের মানে তখন কি দেখছিলাম যে ঘনমাত্রার উপর সহগগুলো কি হয়ে গেছে, পাওয়ার হয়ে গেছে। তো এখানেও তাই, যে বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে সমানুপাতিক মানে হচ্ছে এদের ঘনমাত্রা যত বেশি হবে বিক্রিয়ার হারটাও কি হবে, তত বেশি হবে। কারণ বেশি সময় ধরে এই বিক্রিয়াটা চলতে থাকবে, তখন বিক্রিয়ার হার বেশি সময় ধরে বলতে তোমার ঘনমাত্রা যখন বেশি থাকবে তখন স্বাভাবিকভাবে কি সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হওয়ার হারটাও কি হবে, বেশি হবে। তাহলে এদের ঘনমাত্রা যত বৃদ্ধি পাবে, এ এবং বি এর ঘনমাত্রা যত বেশি হবে বা গুণফলটা যত বেশি হবে, বিক্রিয়ার হারটাও তত বেশি হবে। তাহলে এই সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে মনে করো একটা ধ্রুবক আসলো, তাহলে এটাকে আমরা কি বলবো, বিক্রিয়ার হার ধ্রুবক। এটার নাম হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা,
এখন এই বিক্রিয়ার হার ধ্রুবক, এটা হচ্ছে কে এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করব, বিক্রিয়ার হারকে তাদের ঘনমাত্রা দ্বারা ভাগ করে দিব। তাহলে কে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কে ইজ ইকুয়াল টু লিখতে পারি বিক্রিয়ার হার ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তাহলে এটা হচ্ছে তোমার এ গুণন এটা হচ্ছে বি, সবগুলা পাওয়ার হয়ে যাবে। এখন তাহলে খেয়াল করে দেখো তো, এই কে এর মান, এই কে এর মান বিক্রিয়ার কি বললাম, বিক্রিয়ার হার ধ্রুবক, এই কে এর মানটা তাপমাত্রার সাথে রিলেটেড। তুমি ধরো একটা নির্দিষ্ট বিক্রিয়ায় যদি তোমার একই ধরনের তাপমাত্রা থাকে, একটা নির্দিষ্ট বিক্রিয়ায় যদি একই তাপমাত্রা থাকে তাহলে তোর হারের কোনো পরিবর্তন হচ্ছে না। ঘনমাত্রার সাথে সাথে ঘনমাত্রাগুলো পরিবর্তন হইলেও এটা তোমার কি হবে, এই মানটা ধ্রুব সংখ্যা অবস্থায় থাকবে। কিন্তু ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কে এর মানটা কি হবে, ভিন্ন ভিন্ন হবে, কারণ আমার তখন বিক্রিয়কগুলো আলাদা আলাদা হবে। বিক্রিয়ক আলাদা আলাদা হওয়া মানে বিক্রিয়ার হারও কিন্তু আলাদা হবে। যদি আলাদা হয় তাহলে কে এর মানও কিন্তু পরিবর্তন হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এখন আমরা এটা একটু গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আচ্ছা, গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা যখন আমরা দেখব তখন দেখো, ধরো এই যে এইদিকে সময় বনাম হচ্ছে তোমার ঘনমাত্রার একটা গ্রাফ আমি অঙ্কন করছি। আচ্ছা, ওইখানে থেকে আমরা এটুক শুধু মনে রাখি, ধরো এ ইন্টু এ প্লাস হচ্ছে বিবি, এটা থেকে তোমার উৎপাদ তৈরি হয়েছে, এটা থেকে উৎপাদ তৈরি হয়েছে। তাহলে এখানে কি ঘটবে, আমি কি বলছিলাম যে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ এটা ভেঙেই তো তোমার উৎপাদ তৈরি হচ্ছে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমবে এবং উৎপাদের ঘনমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাহলে দেখো, সময় বনাম ঘনমাত্রার যে লেখচিত্রটা আমি অঙ্কন করছি, এইদিকে যখন T1 সময় ছিল তখন তার ঘনমাত্রাটা ছিল C1, এই যে এইখানে। আবার যখন T2 চলে গেছে তখন তার ঘনমাত্রা হয়েছে তোমার C2। তাহলে দেখো, সময়ের সাথে সাথে কিন্তু ঘনমাত্রা আস্তে আস্তে কি হ্রাস পাইতেছে। তাহলে এটা কার, এটা হচ্ছে বিক্রিয়কের। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা তোমার, এটা হচ্ছে তোমার উৎপাদ, এটা হচ্ছে উৎপাদ। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, সময়ের সাথে সাথে T1 থেকে যখন আমি T2 চলে গেছি তখন কিন্তু T1 ছিল তোমার C1, আর T2 যখন গেছে তখন কিন্তু হয়ে গেছে এটা কি C2। আচ্ছা, তাহলে এখানে ঘনমাত্রার পরিবর্তন হইলো না, স্বাভাবিকভাবে এখানে কিন্তু এটা ঘনমাত্রা বেশি, তারপরে এইখানে ঘনমাত্রা কিন্তু কম। তাহলে আমাদের যে বিক্রিয়ার গড় গতিবেগ আছে, যেটা বিক্রিয়ার গড় গতিবেগ মানে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে সময়ের পরিবর্তন। গড় পরিবর্তন হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে ঘনমাত্রার পরিবর্তন কত হয়েছে, এই C2 থেকে আমি C1টা বাদ দিই, তাহলে C2 মাইনাস C1, T2 মাইনাস T1 সময়ের পরিবর্তন। এখন খেয়াল করে দেখো তো, C1 বড় নাকি C2 বড়? অবশ্যই কিন্তু C1 বড়, কারণ এটা এইখানে ঘনমাত্রাটা বেশি। তাহলে যদি বেশি হয়ে থাকে তাহলে এই C2 থেকে ছোটটা থেকে বড়টা বাদ দিলে স্বাভাবিকভাবে একটা মাইনাস চলে আসবে না? আচ্ছা, এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এখন এটা যদি আমরা অতি ক্ষুদ্র একটা সময় নিই, আমরা যখন ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো নিয়ে কাজ করা, অর্থাৎ অতি ক্ষুদ্র সময় যদি নেই তাহলে এটাকে আমি প্রকাশ করতে পারি কি দ্বারা DT আর হচ্ছে তোমার DC মাইনাস, তার মানে হচ্ছে অতি ক্ষুদ্র সময় কতটুকু ঘনমাত্রার পরিবর্তন হয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার ঘনমাত্রার বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তনের গ্রাফ। এবার যদি তাহলে আমরা বিপরীতভাবে উৎপাদের কথা চিন্তা করি, বিক্রিয়কগুলা ভেঙেই কিন্তু উৎপাদগুলো তৈরি হচ্ছে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে হ্রাস পাওয়া মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তুমি T1 সময়ের কথা চিন্তা করো, ধরো এই যে এখানে আছে ঘনমাত্রা তার, এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। T2 সময়ে তার ঘনমাত্রা কোথায়, এই যে এখানে। তাহলে দেখো তো বৃদ্ধি পাইছে না? তাহলে যদি বৃদ্ধি পায় ঘনমাত্রা তাহলে কি এটার সমীকরণে মাইনাস আসবে? গড় পরিবর্তন যদি আমরা বের করি এখানে তো মাইনাস আসবে না, কারণ হচ্ছে এখানে C2 এর মানটা হচ্ছে C1 এর মানের থেকে বড়, আর বিক্রিয়কের ক্ষেত্রে ছিল তোমার C2 এর মানটা হচ্ছে C1 এর মানের থেকে ছোট। আচ্ছা, এটাকে আমরা dx দ্বারা প্রকাশ করি, অতি ক্ষুদ্র সময়ে, মানে হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে উৎপাদের অতি ক্ষুদ্র সময়ে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন কতটুকু হচ্ছে। তাহলে এইগুলো মোটামুটি আমাদের গ্রাফ, যে এখান থেকে আমরা বুঝতে চেষ্টা করলাম যে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে হ্রাস পায় এবং উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পায়। ঠিক আছে, এই হলো গ্রাফিক্যালি আমাদের দেখাশোনা। এবার আমরা একটা ম্যাথ করি, দেখি পারা যায় কিনা। ওই যে সূত্রটা পড়লাম সেই সূত্র দিয়ে আমরা একটু ম্যাথটা করি, দেখি হয় কিনা। প্রথমে পড়ে দেখো কি বলছে, যে A থেকে B বিক্রিয়াতে, মানে A বিক্রিয়ক, B হচ্ছে তোমার উৎপাদ। আচ্ছা, A এর প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে তোমার 0.26 মোল পার লিটার, এটা হচ্ছে তার প্রাথমিক ঘনমাত্রা। ধরে নিলাম এটা হচ্ছে তোমার কত, C1। আচ্ছা,
তারপর বিক্রিয়া শুরু হওয়ার 5 মিনিট পর, বিক্রিয়া শুরু হওয়ার 5 মিনিট পর, তাহলে সময়ের মানটা হচ্ছে তোমার কত 5 মিনিট, তাহলে এটাকে সেকেন্ডে প্রকাশ করলে 300 সেকেন্ড। ঘনমাত্রা হ্রাস পেয়ে তোমার কত হয়েছে, ঘনমাত্রা হ্রাস পেয়ে হয়েছে তোমার 0.125 মোল, তাহলে এখানে C2 হয়েছে তোমার কত 0.125 আর এটা কত, এটা হচ্ছে 0.275। তাহলে আমরা যদি বিক্রিয়ার গড় বিক্রিয়ার হার নির্ণয় করি, তাহলে গড় বিক্রিয়ার হার, এখন এই গড় বিক্রিয়ার হারের সূত্র কি, C2 - C1 আর হচ্ছে T2 - T1। তাহলে C2 কত 0.125 মাইনাস হচ্ছে এটা হচ্ছে তোমার 0.275 ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, শূন্য সময় থেকে T2 মানে 5 মিনিট, তাহলে এটা বরাবর 300 বসাই দিই আমি, তাহলে এটা ভ্যালু যা বের হবে তাই হচ্ছে তোমার কি বিক্রিয়ার হার, বিক্রিয়ার গড় বিক্রিয়ার হার। তাহলে এখানে অবশ্যই একটা মাইনাস মান আসবে, যেটা আমাদের থিওরি অনুযায়ী দেখছো তোমরা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এই জিনিসগুলো তোমার না বুঝতে পারলে সামনে যখন আমরা তোমার কি বলা যায় বড় বড় ম্যাথগুলো যখন করব বা অন্যান্য কনসেপ্টগুলো যখন বুঝতে চেষ্টা করব, তখন দেখবা যে এগুলো না জানা থাকলে আগাইতে পারতেছি না আমরা। তো এর জন্য এই কনসেপ্টগুলো আমাদের জানা দরকার প্রথমত। তাহলে বিক্রিয়ার হার এবং হার গতিবেগ এই জিনিসগুলো আমরা মোটামুটি বুঝলাম। এখন হচ্ছে এইটাকে আমরা ধরো পরীক্ষার মধ্যে এমসিকিউ দিয়ে দিছে বা সিকিউ দিছে, তোমাকে সিকিউ দেয় না সাধারণত, এগুলো এমসিকিউ বের করতে দেয়। ধরো এটা হচ্ছে একটা বিক্রিয়া, এর মধ্যে এ হচ্ছে একটা বিক্রিয়ক আর এই বি হচ্ছে আরেকটা বিক্রিয়ক, এই দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে তোমার সি আর ডি উৎপন্ন করছে, এইটারও সহগ হচ্ছে সি আর এটার সহগ হচ্ছে তোমার ডি। আচ্ছা নতুন, তাহলে এটার যদি আমরা হার বের করি, দেখো খেয়াল করে, তাহলে বিক্রিয়ার হারটা কীভাবে যদি আলাদা আলাদা হার বের করি, তাহলে এই বিক্রিয়কের ক্ষেত্রে কী হবে 1/a ডি, তারপরে হচ্ছে এ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি, মানে অতি ক্ষুদ্র সময় ঘনমাত্রার পরিবর্তন, আর এটা হচ্ছে তোমার সহগ। এটা হচ্ছে শর্টকাট ওয়েতে বের করার সিস্টেম। তাহলে এটার সামনে অবশ্যই কি আসবে, একটা মাইনাস আসবে, কারণ এটা একটা বিক্রিয়ক, বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে হ্রাস পাবে। এটার ক্ষেত্রে একটা মাইনাস আসবে, তাহলে এটা একটা বিক্রিয়ক, তাহলে এটা হচ্ছে তার হার, বি বিক্রিয়কের হার, এটা হচ্ছে তোমার এ বিক্রিয়কের হার। এবার হচ্ছে সি আর ডি, তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার উৎপাদ, সি একটা উৎপাদ, ডি একটা উৎপাদ। তাহলে সিডি উৎপাদের ক্ষেত্রে কিন্তু এবারে দেখো এই যে প্লাস চিহ্ন ইউজ করছি, প্লাস চিহ্ন ইউজ করার কারণ হচ্ছে ঘনমাত্রা আস্তে আস্তে কিন্তু উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় যদি মনে করো দেয়, ধরো এইখানে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন আর হচ্ছে তোমার নাইট্রোজেন আছে, ধরো এরকম আছে, তাহলে এটার যদি আমি ঘনমাত্রা নির্ণয় করি তাহলে কি হবে, নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের বিক্রিয়ার হার যদি আমি নির্ণয় করি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো তো 1 এটার সামনে কত আছে 1, তাহলে এটা যা আছে তাই ডি অফ N2 ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব, হাইড্রোজেনের ক্ষেত্রে হবে তোমার 1/3, সামনে একটা মাইনাস, ডি অফ H2 মানে হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, ঠিক আছে। আর উৎপাদেরটা কি হবে তাহলে 1/2 এটা অবশ্যই প্লাস, আর হচ্ছে DNH3 আর হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই হচ্ছে কত ডিটি। আচ্ছা তাহলে আর এই যে তোমার এটা ছিল না কি বলা যায় আচ্ছা তাহলে এইখানে তোমার কত হবে 2NH3 আর এই যে 2 হাফটা তোমার কোথায় চলে গেল, 2টা এটা এখানে সামনে ঘনমাত্রা হাফ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা বিক্রিয়ার হার কিন্তু নির্ণয় করতে পারি, ঠিক আছে। পরীক্ষায় যদি আসে বিক্রিয়া দুইটার মধ্যে তুলনা করে এইভাবে মানগুলো বের করে দেখাই দিবা। দেখা যাচ্ছে যে তোমার H2 এর ঘনমাত্রা জানা আছে, NH3 বের করতে বলছে, তাহলে এই দুইটা তুমি বিক্রিয়া থেকে লিখবা, লিখে তোমার NH3 এর ঘনমাত্রার পরিবর্তনটা তুমি বের করে দেখাই দিতে পারবে সহজেই। আচ্ছা এবার হচ্ছে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। এখন ওই যে শুরুতেই আমি বললাম যে বিক্রিয়ার হারের উপর তোমার বিভিন্ন প্রভাবকের কি আছে, প্রভাব আছে। তাহলে এর মধ্যে তাপমাত্রা হচ্ছে একটা প্রভাবক, এই তাপমাত্রার কারণেও কিন্তু বিক্রিয়ার কি গতিবেগের বা হারের কম বেশি হইতে পারে। তাহলে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার কি ধরনের প্রভাব আছে, 3টা প্রভাব আছে। দেখো এর মধ্যে যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করবা তখন গতিবেগ বৃদ্ধি পাবে, তার মানে তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করবা বিক্রিয়াগুলোর মধ্যে তোমার বিক্রিয়া করার গতিবেগটা কি হবে, বৃদ্ধি পাবে। যদি বৃদ্ধি পায়, কেন বৃদ্ধি পায়, যে আমরা যখন চুলার মধ্যে পানি গরম করি তখন কি হয়, যখন ঠান্ডা অবস্থায় থাকে তখন কিন্তু
পানির যে অণুগুলো আছে বা পরমাণুগুলো আছে তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয় না, তেমন একটা সংঘর্ষ হয় না। কিন্তু যখন তুমি আস্তে আস্তে তাপ বৃদ্ধি করতে থাকো তখন কিন্তু পানির তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি হইতে থাকে, যার দরুন তাদের মধ্যে গতিবেগ বৃদ্ধি পায়, অণুগুলোর মধ্যে গতিবেগ বৃদ্ধি পায়। তখন যখন গতিবেগ বৃদ্ধি পাবে তখন কিন্তু তোমার সেটা আস্তে আস্তে কি গরম হওয়ার পথে চলে যায়। তাহলে বিক্রিয়ার ক্ষেত্রেও তাই, যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করবা বিক্রিয়া করার গতিবেগটা কী হবে, বিক্রিয়কের মধ্যে গতিবেগটা বৃদ্ধি পাবে। এবার হচ্ছে তুমি তাপমাত্রা বৃদ্ধি করলে সংঘর্ষ বৃদ্ধি পাবে। ঠিক ওই পানির উদাহরণ দিয়েই বুঝো, অণুগুলোর মধ্যে কি হয় দেখো তো, সংঘর্ষ বৃদ্ধি পায় না। সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এটা আস্তে আস্তে কি তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং সেটা বাষ্প আকারে বের হয়ে যেতে থাকে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে অবশ্যই বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে বা গতিবেগ বৃদ্ধি পাবে এবং অণুগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাবে। এই সংঘর্ষ নিয়ে কাহিনী আছে, সংঘর্ষ তত্ত্ব আছে একটা, এগুলো আমরা সামনে আলোচনা করব। তারপর বলছে যে অধিক সংখ্যক অণু বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি অর্জন করে। এই যে টার্মটা আমাদেরকে বুঝতে হবে, এই সক্রিয়ণ শক্তির টার্মটা বুঝতে পারলেই আমরা বুঝে যাব যে কি পরিমাণ অণু বা পরমাণু একটা বিক্রিয়াতে অংশগ্রহণ করে। ঠিক আছে, কি পরিমাণ অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা আমরা এই সক্রিয়ণ শক্তির কনসেপ্ট থেকে বুঝতে পারবো। এখন সক্রিয়ণ শক্তি জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, সক্রিয়ণ শক্তি হচ্ছে, আচ্ছা এখানে আর্হেনিয়াসের সমীকরণ লিখে রাখছি, এটা পরে বোঝাচ্ছি, আগে সক্রিয়ণ শক্তি কি সেটা একটু বুঝো। ধরো যখন বিক্রিয়া সংঘটিত হয় তখন অংশগ্রহণ করে কারা, বিক্রিয়ক অংশগ্রহণ করে। এখন এই বিক্রিয়কের মধ্যে ধরো যে কোনো একটা বিক্রিয়ক তুমি নিছো, বিক্রিয়কের নাম ধরে নিলাম আমি এ, অথবা বি একটা বিক্রিয়ক নিছো। এই প্রত্যেকটা বিক্রিয়কের কিন্তু আলাদা আলাদা একটা গড় শক্তি আছে, তাই না? এই যে গড় শক্তি আছে, এই গড় শক্তি কি অণুগুলা নিয়ে কিন্তু তার একটা মানে প্রত্যেকটা জিনিসের ভিতরে কি একটা শক্তি জমা থাকে না? তাহলে এ এবং বি তাদের কিন্তু একটা গড় শক্তি আছে। এখন তুমি যখন এদেরকে বিক্রিয়া করাবা, বিক্রিয়কগুলোর মধ্যে তুমি যখন বিক্রিয়া করাবা, এই প্রত্যেকটা বিক্রিয়কের সবগুলা অণুই কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। আবারও বুঝো, বিক্রিয়া যখন সংগঠিত হবে তখন কার মধ্যে সংগঠিত হবে, বিক্রিয়কগুলোর মধ্যে বিক্রিয়া সংগঠিত হবে। এখন প্রত্যেকটা বিক্রিয়কের মধ্যে অসংখ্য পরিমাণ কি আছে, অণু আছে না? অসংখ্য পরিমাণ অণু আছে। তাহলে এই বিক্রিয়া যৌগটার মধ্যে অসংখ্য যৌগ মিলেই তো মনে করো ওই কি বলা হয়, ওই বিক্রিয়কটা তৈরি হয়েছে। তাহলে সবগুলা অণু কিন্তু এই বিক্রিয়া অংশগ্রহণ করবে না, কিছু পরিমাণ অণু বিক্রিয়া শুধু অংশগ্রহণ করবে। কেন অংশগ্রহণ করবে না? কারণ সবাই এর যে গড় শক্তি আছে এই গড় শক্তিকে অ্যাক্সিড করতে পারবে না। অর্থাৎ ধরো এর গড় শক্তি আমি ধরে নিলাম 250 জুল, কথার কথা 250 জুল ধরে নিলাম তার শক্তি, এই বিক্রিয়কটার গড় শক্তি। এখন এর মধ্যে যে কয়েকটা অণু আছে, মনে করো কিছু থাকে না প্রতিবাদী কণ্ঠস্বর, ওই টাইপের আর কি বলা যায়। ধরো এই বিক্রিয়কের কিছু অণু এই 250 জুল শক্তিকে অতিক্রম করছে, অতিক্রম করে তারা বলছে যে আমরা এই যে যেমন আমরা আর এই দেশে থাকবো না, কথার কথা ধরো আন্দোলন করছে যে আমরা এই দেশে আর থাকবো না, বাইরে চলে যাব বা কোনো একটা কিছু করব, সেটা হচ্ছে সিদ্ধান্তের বাইরে গিয়ে। ঠিক আছে, স্বাভাবিক যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা মনে করো রিভোল্ট বা বিদ্রোহ করছে। তাহলে এই যে 250 জুল তার যে গড় শক্তি আছে, এই 250 জুল শক্তিকে যে সমস্ত অণুগুলা ছাড়াই যাবে বা অতিক্রম করবে তারাই একমাত্র বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কথার কথা ধরো এ বিক্রিয়কে 500 অণু আছে, 500 অণু বিদ্যমান আছে। এই 500 অণুর মধ্যে মনে করো মাত্র 10 জন, সমাজে কিন্তু বিদ্রোহী খুব বেশি হয় না। এই যে আন্দোলনগুলো গেল সবাই কিন্তু আন্দোলন করে নাই বা লাস্টের দিকে করছে, কিন্তু প্রথম দিকে যারা বিদ্রোহ করছে গুটি কয়েক মানুষ। তাহলে এই যে 500, এই 500-র মধ্যে ধরে নিলাম এই 50 জন, কথার কথা 50টা অণু কি করছে, 50টা অণু এই 250 জুল শক্তিকে অতিক্রম করছে, অতিক্রম করে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করার উপযুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে যে সমস্ত পরমাণু বিক্রিয়া অংশগ্রহণ করার উপযুক্ত হয়েছে তাদেরকে আমরা বলবো সক্রিয় অণু। এখন এই যে 250 জুল শক্তিকে অতিক্রম করলো, 250 জুল শক্তিকে অতিক্রম করে নতুন একটা শক্তি অর্জন করবে, সেই শক্তিটার নামই হচ্ছে তোমার সক্রিয়ণ শক্তি। কথাটা বুঝতে পারলা যে সক্রিয়ণ শক্তি হচ্ছে যে কোনো বিক্রিয়কের অণুগুলা তার যে গড় শক্তি আছে সেই গড় শক্তিকে অতিক্রম করে যদি অন্য একটা শক্তি অর্জন করে তখন সেই শক্তিটাই হবে তোমার সক্রিয়ণ শক্তি। যে সমস্ত অণুগুলা সক্রিয়ণ শক্তি অর্জন করবে তাদেরকে আমরা বলবো সক্রিয় অণু। তাহলে যে সমস্ত অণুগুলা সক্রিয়ণ শক্তি অর্জন করবে তাদেরকে কি বলবো, সক্রিয় অণু। তাহলে এই 50টা অণু হচ্ছে তোমার সক্রিয় অণু, একমাত্র তারাই কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। বাকি যে 450টা অণু এখানে থাকলো তারা কিন্তু আর বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। বুঝা গেল? তাহলে সক্রিয়ণ শক্তির কনসেপ্টটা আশা করি আমরা বুঝতে পারছি যে অধিক সংখ্যক অণু বিক্রিয়ার জন্য
সক্রিয়ণ শক্তি অর্জন করে। কখন? তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করবা। তাপমাত্রা বৃদ্ধি করলে এই যে গড় শক্তিটা আছে, এই গড় শক্তিটাকে অতিক্রম করার জন্য আরও কিছু অণু কী করবে? শক্তি অর্জন করবে। কি অর্জন করবে? কোন শক্তি অর্জন করবে? সক্রিয়ণ শক্তি অর্জন করবে। সেটা কখন? যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করবা। এখন এই যে সক্রিয়ণ শক্তির যে কনসেপ্ট, এই কনসেপ্টটা নিয়ে বিজ্ঞানী আরহেনিয়াস একটা চমৎকার সমীকরণ দিছে। এই আরহেনিয়াসের সমীকরণটাতে তাপমাত্রার সাথে কিভাবে বিক্রিয়ার হার ধ্রুবক সম্পর্কিত এবং সক্রিয়ণ শক্তি সম্পর্কিত এবং সক্রিয়ণ শক্তি কোন কোন পরমাণুগুলো অর্জন করে সেগুলো আমরা এই আরহেনিয়াসের সমীকরণ থেকে বুঝতে পারবো। এখন দেখো তার সমীকরণটা হচ্ছে K = PZ e⁻⁻ E/A/RT। এখন প্রত্যেকটার পরিচয় আগে আমরা জেনে নিই। সেটা হচ্ছে K হচ্ছে হার ধ্রুবক আমরা জানি, P হচ্ছে তোমার স্থানিক বিন্যাস, মানে কতটুকু স্থান জুড়ে এই ঘটনাটা ঘটবে, এবং হচ্ছে স্থানিক দিক বিন্যাস আর কি, মানে তোমার যখন একটা বিক্রিয়া সংঘটিত হবে তার অবশ্যই একটা দিক থাকবে। তাহলে এই পিটা নির্দেশ করে স্থানিক দিক বিন্যাস কোন দিকে তোমার এই কোন দিকে সংঘটিত হচ্ছে। আর জেডটা হচ্ছে তোমার সংঘর্ষের হার, কি পরিমাণ অণু বিক্রিয়ায় সংঘর্ষ করছে একক সময়ে, সেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এখন এই পি আর জেডকে আবার একসাথে প্রকাশ করা যায় এ নাম দিয়ে। এ হচ্ছে তোমার আরহেনিয়াসের, একে বলা হয় আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এ হচ্ছে আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি। তাহলে পি জেড একসাথে মিলে হয় তোমার এ। তাহলে এই দুইটার পরিবর্তে আমি এও বসাইতে পারবো, সেটা সমস্যা নাই। আচ্ছা, আর e⁻E/RA এই টোটালটা মিলেই হচ্ছে তোমার সক্রিয়ণ শক্তিপ্রাপ্ত অংশ, মানে e⁻⁻E/RT এইটুক দ্বারা বোঝাচ্ছে তোমার কি পরিমাণ অণু সক্রিয়ণ শক্তিপ্রাপ্ত হয়েছে। সবাই তো আর সক্রিয়ণ শক্তি অর্জন করে না, কিছু পরিমাণ অংশ অর্জন করে, এটাই লেখছে যে সক্রিয়ণ শক্তিপ্রাপ্ত অণুর অংশ। ঠিক আছে, ধরো এই যে 50টার মধ্যে 10টা অংশগ্রহণ করছিল, আচ্ছা তার মানে 20% অংশগ্রহণ করছিল, তাহলে সেটাকে আমরা ডিনোট করবো e⁻E/A। এইখানে আর হচ্ছে তোমার মোলার ধ্রুবক, এটা আমরা জানি, মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবকও বলা হয় এটাকে। টি হচ্ছে টেম্পারেচার আর ইএ হচ্ছে তোমার সক্রিয়ণ শক্তি। আচ্ছা, এখন এই সমীকরণের দুই পাশে আমি যদি ন্যাচারাল লগারিদম যেটা আছে লন অথবা লগ নিতে পারো তুমি, যদি আমরা লন নিই তাহলে লন নিলে কি হবে বলো তো? এই পাশে লন কে আর এই পাশে লন নিলে তোমার হয়ে যাবে কি, এটা হবে লন এ মাইনাস ই আর লন কাটাকাটি যে মাইনাস E/A/RT, এটা আমরা একটা সাধারণ ই পাবো। অ্যান্ড লনকে যদি আমি লগে প্রকাশ করি তাহলে আমাদের জেনারেল যে সূত্রটা আসবে সেটা হচ্ছে EA/, লন থেকে লগে প্রকাশ করলে 2.303 বা 303, এটা তোমরা জানো, 30C3 এটা চলে আসবে। তাহলে EA/ এত T2 - T1 T ইন্টু T2 - T2, এখন T1 × T2। এখন এটা কিভাবে আসছে? এটা আসছে হচ্ছে গিয়ে, ধরো তুমি দুইটা আলাদা আলাদা তাপমাত্রা নিছো, কথার কথা, তাহলে আলাদা আলাদা তাপমাত্রায় তোমার কি হবে বলো তো? এই সমীকরণটাও কি আলাদা হবে না? তাহলে প্রথম তাপমাত্রায় এটা কি হবে তোমার লন K1, আর এটা হবে কি তোমার লন A মাইনাস হচ্ছে EA/RT1, এটাই তো হবে, তাই না? আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে এবার খেয়াল করো, আরেকটা যদি তুমি তাপমাত্রা নাও তাহলে এটার ঘনমাত্রা কী হবে তোমার লন A মাইনাস হচ্ছে EA/ হচ্ছে R2। তাহলে প্রাথমিক তাপমাত্রা ধরো T1 তাপমাত্রার জন্য এই সমীকরণ পাবা, আর হচ্ছে T2 সমীকরণের জন্য এই T2 তাপমাত্রার জন্য তুমি এই সমীকরণ পাবা। এখন এই দুইটা সমীকরণকে যদি তুমি বিয়োগ করে দাও, মানে 2 নং সমীকরণ থেকে 1 নং যদি বাদ দাও, তাহলে কি আসবে তোমার লন K2 মাইনাস হচ্ছে লন K1। তাহলে এটা আর এটা কাটাকাটি চলে যাবে, এখানে তোমার কি থাকবে বলো? তাহলে EA/ হচ্ছে RT1 আচ্ছা, এই সমীকরণ থেকে একবারে লিখে দিই ধরো। তাহলে ধরো এখানে লন A মাইনাস হচ্ছে তোমার EA/ হচ্ছে RT1 মাইনাস লন A প্লাস হবে কত EA/ হচ্ছে তোমার কত RT2। তাহলে এখন খেয়াল করো, এই লনে আর এই লনে কাটাকাটি যাবে, তাহলে এই দুইটা থেকে যাবে। তো এই দুইটা ক্যালকুলেশন করে তাহলে এটা ভাগের সূত্র অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারবো বলো তো? লন K2/ হচ্ছে K1, এটা আমরা লিখতে পারবো ভাগের সূত্র অনুযায়ী। তাহলে তারপরে এইখানে তোমার কি থাকবে মাইনাস EA/RT মাইনাস প্লাস EA প্লাস
EA ডিভাইডেড বাই হচ্ছে RT2, তাহলে একটা T1 আর হচ্ছে T2। তো এই দুইটা ক্যালকুলেশন করে লাস্টে ফাইনাল যে সমীকরণটা আমরা পাবো সেটা হচ্ছে তোমার ইজিটা। এটা আর কি করি নাই, আমি প্রথম দেখাই দিলাম আর কি তোমাদের। তাহলে দুইটা আলাদা আলাদা তাপমাত্রায় আমরা লনের দুইটা আলাদা আলাদা সমীকরণ পাবো। ঠিক আছে, তাহলে আমাদের মেন সূত্র এইটুকু মনে রাখলে হবে যে log K ইজ ইকুয়াল টু তোমার কি হবে, log K ইজ ইকুয়াল টু হবে EA ডিভাইডেড বাই T2 মাইনাস, আচ্ছা সরি এটা হচ্ছে তোমার K2 মাইনাস K1 হবে। আচ্ছা K2 মাইনাস K1, আর এইদিকে তোমার কি হবে EA ডিভাইডেড বাই 2.303 R ইন্টু T2 মাইনাস T1, T1 মাইনাস হচ্ছে T2। তাহলে এই হচ্ছে আমাদের কি সূত্র। এই সূত্র কাজে লাগিয়ে আমরা একটা ম্যাথ করব, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে তোমার কি হয়েছে আর কি। তো এখন এটা আমরা লেখচিত্রের মাধ্যমে একটু বুঝি। দেখো লেখচিত্রের মাধ্যমে সক্রিয়ণ শক্তির যে আইডিয়াটা সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আমাদের মূল সূত্রটা কি, সেটা মূল সূত্রটা তো আমরা জানি যে আরহেনিয়াসের সূত্র হচ্ছে K ইজ ইকুয়াল টু A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই বাই RT। তাহলে এটাকে লন নিলে আমাদের দেখতে কীরকম হবে, ওই পক্ষে যদি লন নেই তাহলে লনকে লনে এত। আচ্ছা ঠিক আছে, এটাকে লগে নিলাম, লগে নিলে তাহলে একটা কি আসবে 2.303 এক্সট্রা চলে আসবে। এখন দেখো এই পাশে তো লগকে থাকলো, সমস্যা নাই। এবার তুমি এই লনে যেটা ছিল এটা তো লগে হয়ে যাবে, যেহেতু লন থেকে লগে কনভার্ট করছে, এটাকে তুমি ওইদিকে নিয়ে যাও আর এটা একটু সামনে লেখো, মানে দুইটা জায়গায় একটু চেঞ্জ করে লেখো। তাহলে চেঞ্জ করলে এটাকে আমি কি লিখতে পারি দেখো, মাইনাস EA ডিভাইডেড বাই 2.303 আর এইখানে টি যেটা ছিল এটাকে 1 বাই আকারে নিচে লিখলাম। তাহলে এই সমীকরণটা দেখো তো সরল রেখার সমীকরণের সাথে পরিচিত কিনা। এইটুকু অংশকে আমি যদি y হিসেবে বিবেচনা করি আর এইটুকু অংশকে আমি ঢাল m হিসেবে বিবেচনা করলাম, আর এটা হচ্ছে 1 বাই t কে বিবেচনা করলাম x, তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। আর এই যে লগে এটা একটা ধ্রুব, সেটা হচ্ছে তোমার c। তাহলে এটা স্বাভাবিকভাবে সরল রেখার সমীকরণের সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে সরল রেখার সমীকরণের সাথে যদি মিলে যায় তাহলে তার গ্রাফটা কীরকম হবে, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এখানে y হচ্ছে একটা চলক আর x হচ্ছে একটা চলক। তাহলে এটার একটা লেখচিত্র যদি আমি অঙ্কন করি, তাহলে xটা এখানে কোনটা 1 বাই t, তাহলে log t বনাম 1 বাই t এর একটা গ্রাফ এখানে আছে। তাহলে দেখো 1 বাই t মানে কি, দেখো তো এখানে তুমি যখন টেম্পারেচার বৃদ্ধি করবা 1 বাই t এর মান কিন্তু আস্তে আস্তে কি কমতে থাকবে। তো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এটার ঘনমাত্রাও কিন্তু আস্তে আস্তে কি হ্রাস পাচ্ছে, বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। কারণ কি, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় এবং হচ্ছে উৎপাদের ঘনমাত্রা কিন্তু আস্তে আস্তে কি বৃদ্ধি পায়। তাহলে এটাকে যদি আমরা লেখচিত্রের সাহায্যে দেখি তাহলে log K বাই A এর গ্রাফটা তোমার হবে কি নিম্নমুখী, এই যে নিচের দিকে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে। এখন দেখো এর যদি আমি ঢাল নির্ণয় করি, তাহলে এই যে একটা পয়েন্ট, এই একটা, তাহলে ঢাল যদি নির্ণয় করি এখানে, তাহলে ঢাল নির্ণয় করা কি y অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তন, তাহলে পি কিউ ডিভাইডেড বাই হচ্ছে কিউ আর। তাহলে এইখানে m দ্বারা কি ডিনোট করতেছে EA ডিভাইডেড বাই 2.303 আর, এটা যে কথা ঢাল হচ্ছে একই কথা, অথবা পি কিউ বাই কিউ আর এটা হচ্ছে একই কথা। তাহলে পরীক্ষায় যদি ঢাল নির্ণয় করতে বলে আরহেনিয়াসের সমীকরণ দিয়ে, তাহলে সরাসরি ঢাল ইজ ইকুয়াল টু এটা বসাই দিবা, সক্রিয়ণ শক্তির মান বসাবো আর আর এর ভ্যালু তো তোমার মুখস্থ। তাহলে এইভাবে আমরা কিন্তু ঢালটা নির্ণয় করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এটা গেল লেখচিত্রের মাধ্যমে। এখন আমরা সক্রিয়ণ শক্তি রিলেটেড একটা ম্যাথ করি, তাহলে আমাদের আশা করি যে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো যে এইখানে তোমার 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বলা আছে, যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বিক্রিয়ার হার ধ্রুবক বেগ ধ্রুবকটা আছে, 45 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রায় একটি বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের মানের দ্বিগুণ। যদি দ্বিগুণ হয় তাহলে বিক্রিয়াটি সক্রিয়ণ শক্তি নির্ণয় করো। তাহলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির নির্ণয়ের যে আমাদের সূত্রটা আছে আরহেনিয়াসের সূত্রটা আমরা বসায় ফেলি সরাসরি। তাহলে log K2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার K1, এটা হবে কি তোমার EA ডিভাইডেড বাই হচ্ছে R, আচ্ছা এটা হচ্ছে ইন্টু T2 মাইনাস হচ্ছে T1 ইন্টু হচ্ছে T1 ইন্টু হচ্ছে T2। আচ্ছা, এটার সামনে তুমি মাইনাসও ইউজ করতে পারবা, যদি এটা T1 মাইনাস T2 করো সেটাও করা যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন তোমাকে বের করতে বলছে যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বেগ ধ্রুবক সেটা হচ্ছে 35-এর দ্বিগুণ। তাহলে 35-এর দ্বিগুণ হইলে ধরে নিলাম 35-এ হচ্ছে তোমার K, তাহলে এটার দ্বিগুণ হইলে তোমার কত হবে 2K। তাহলে K আর K কাটাকাটি চলে যাবে, এখানে তোমার সক্রিয়ণ শক্তিটাই বের করতে হবে। তাহলে EA এখানে থাকলো, আর এর ভ্যালু তো আমাদের জানাই আছে 8.134, এটা হচ্ছে আর এর ভ্যালু। ইন্টু হচ্ছে তোমার
তাপমাত্রাগুলো কেলভিনে প্রকাশ করে নিবা। তাহলে 45-এর সাথে হচ্ছে কি তোমার 273 যোগ হবে, এটা একটা, মাইনাস হচ্ছে 35-এর সাথে 273.15 যোগ হবে। তাহলে নিচের ক্ষেত্রে এটা সেম, গুণন হচ্ছে এইটা, এটা লিখলাম না, যাই হোক। তাহলে এই দুইটা তাপমাত্রা কি করে দিবা, গুণ করে দিবা কেলভিনে। এখন তুমি খেয়াল করো এখানে কে আর কে তো কাটাকাটি যাবে, তাহলে এখানে তোমার কি থাকবে, log 2 থাকবে, log 2 এর একটা ভ্যালু পাবা। এইখানে তোমার কি আছে, EA ডিভাইডেড বাই 8.314 ইন্টু হচ্ছে তোমার কত, 2.303, এর সাথে এই টোটাল তাপমাত্রাটা তোমার কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে পারবা না, এটা তো খুবই সিম্পল। তাহলে এটার সাথে এইটা দ্বারা গুণ করে দিবা, এটা দ্বারা গুণ করে দিবা, আর এইখানে যে তাপমাত্রার যে ভ্যালুটা পাবা ক্যালকুলেশন করে এটা দ্বারা ভাগ করে দিবা, দিলেই তোমার এর ভ্যালু, এর ভ্যালুটা বের হয়ে আসবে। তাহলে এটা খুবই সহজ একটা ম্যাথ। তাহলে সক্রিয়ণ শক্তি কীভাবে আমরা বের করব, তার ফর্মুলাই হচ্ছে কি এইটা, আরহেনিয়াসের ফর্মুলাটা বের করে বসাই দিয়ে জাস্ট যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো বসাই দিলেই তোমার ম্যাথ ক্লিয়ার। ঠিক আছে, আশা করি সক্রিয়ণ শক্তি সম্পর্কে বুঝতে পারছো। তো নেক্সট দিন আমরা সংঘর্ষ তত্ত্ব এবং হচ্ছে বাকি অন্যান্য যে আর সক্রিয়ণ শক্তি রিলেটেড আরও কিছু ম্যাথ আছে এই জিনিসগুলো দেখবো, এবং কেপিকেসি রিলেটেড আরও, কেপিকেসিতে যাওয়ার আগে বিক্রিয়ার ক্রম নিয়ে কথাবার্তা বলবো। তো আশা করি বুঝতে পারছো সবাই আজকের ক্লাস। তো আজকে এই পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।